এদিকে গ্রামের মানুষ সাধারণত আসেন। আমাদের কারবারে সব ধমক চমক একটু আধটু চলে, কাঁচা পয়সার কারবার তো। আবারও বলছি, ওই গাছ তোমরা কাটতে যেও না। লালা পোপট লালকে তো ও চেনে না, এখনই ওর সব সাধুগিরি ছুটিয়ে দেবো। হ্যাঁ, মারবো। তোরা খুনি। সাধু নাকি দৌড়ো এখান অলৌকিক থেকে। ক্ষমতা দৌড়ো। সম্পন্ন। এক্ষুনি দৌড়ো। আর এমনিতেই তো মানুষ শ্মশানকে এড়িয়েই চলে। প্রয়োজনে আমি মানুষও মারতে পারি। শুধু বাংলা নয়, বিশ্ব সাহিত্যের জানা অজানা আকর্ষণীয় সব গল্প নিয়ে সাজানো আমাদের এই গপ্পলেন। গপ্পলেনের ট্রাফিক সিগন্যালে আপনারা শুনতে পাবেন ছোট থেকে বড় সব ধরনের গল্প। যেমন একাধারে আপনাদের জন্য থাকবে রোমাঞ্চকর ভৌতিক ডিটেকটিভ কাহিনী, তেমনই অন্যদিকে থাকবে প্রেম, থ্রিলার, অ্যাডভেঞ্চার কাহিনী। আর তার সাথে তো থাকছেই গপ্পলেন অরিজিনালস। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সাংস্কৃতিক অঙ্গন গপ্পলেন। আর ক্লিক করতে ভুলবেন না তার পাশে থাকা বেল আইকনটিতে। আর যুক্ত হন আমাদের সাথে নতুন নতুন গল্প সবার আগে শোনার জন্য। এছাড়াও আমাদের গল্প আপনারা শুনতে পাবেন আমাদের অফিসিয়াল স্পটিফাই চ্যানেল গপ্পলেনে। আজকে গপ্পলেনে আপনারা শুনবেন হিমাদ্র কিশোর দাশগুপ্তের লেখা রহস্য রোমাঞ্চ কাহিনী পুনর্জন্ম। হিমাদ্র কিশোর দাশগুপ্ত জন্ম 1973 সালের 17 মে কলকাতায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর পাশ করেন। বর্তমানে সমস্ত শিশু কিশোর পত্রিকায় নিয়মিত লেখক। তিনি শুধু ছোটদের জন্য নন, বড়দের জন্য লিখেছেন অজস্র গল্প উপন্যাস। আজকের গল্প পুনর্জন্ম গল্পটি আমরা নিয়েছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা ভয় ভয়ঙ্কর বইটি থেকে। গল্পে বনমালীর ভূমিকায় সৌরভ পাত্র, লালা ফোপারলালের ভূমিকায় মৃন্ময় মণ্ডল, সাধু বাবার চরিত্রে অসিত নস্কর, রাহুলের চরিত্রে সৌরভ নস্কর। গল্পে সূত্রধর আমি অঙ্কন শ্রী হালদার, সাউন্ড অ্যান্ড পাবলিসিটি ডিজাইনিং টিম গপ্পলেন। শুরু হচ্ছে আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা পুনর্জন্ম। অ্যাক্সিলেটারে পা রেখে গাড়ি স্টিয়ারিং ধরে বসেছিল রাহুল। রাস্তাটা এগিয়ে চলেছে জঙ্গলমহলের বুক ছিঁড়ে। দুপাশে হয় নানা গাছের জঙ্গল অথবা পতিত জমি। জনবসতি তেমন চোখে পড়ছে না। মাঝে মাঝে দু একজন লোক চোখে পড়ছে গাছের ছাওয়াতে বসে থাকতে অথবা ছাগল চড়াতে। সকাল 8টা নাগাদ শহর থেকে লালাজিকে নিয়ে রাহুল রওনা হয়েছিল এই জঙ্গলমহলের উদ্দেশ্যে। এখন প্রায় 10টা বাজে। জ্যৈষ্ঠ মাস। ইতিমধ্যে মাথার ওপর থেকে সূর্যদেব যেমন অগ্নিবৃষ্টি শুরু করেছেন, চলন্ত গাড়ির ভিতরেও বাইরের থেকে গরম বাতাস ঢুকছে। লালাজিকে নিয়ে আজই প্রথম বেরিয়েছে রাহুল। আসলে লালা ফোপাটলালের কাছে আজই কাজে যোগ দিয়েছে সে। রাহুল ড্রাইভিংটা জানে, আর তার পেটে খালি আঁচড়ও আছে, বিএ পাস। ড্রাইভার কাম লালাজির অ্যাসিস্ট্যান্ট। এমনকি লালাজির 5 মাস খাটার কাজও করতে হবে রাহুলকে। এই চাকরির শর্ত এটাই। বড় ব্যবসায়ী লালাজি, কাঠ, লোহালক্কর, নানান রকম ব্যবসা লালাজি। সম্প্রতি তিনি হোটেল, জমি জায়গা ইত্যাদিতেও টাকা লগ্নি করতে শুরু করেছেন। তার সব কাজ করতে পারবে এমন একটা লোক দরকার ছিল লালাজির। বেশি লোক রাখা মানেই তো তার বেশি টাকা খরচা। পরিচিত একজনের সুপারিশে লালাজির কাজে যোগ দিয়েছে রাহুল। এদিকে এর আগে কোনোদিনও আসেনি রাহুল। লালাজি তাকে পিছনের আসনে বসে যাত্রার পথের নির্দেশ দিচ্ছিলেন। একসময় তিনি বললেন, ওই যে ওখানে, যেখানে রাস্তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, ওখানে গাড়িটা থামাও। লালাজির দৃষ্টি অনুসরণ করে রাহুল দেখতে পেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে। সে লোকটাও সম্ভবত লালাজির গাড়িটা চিনতে পেরে রাস্তার ওপরে উঠে এসে হাত নাড়াচ্ছে। লালাজির নির্দেশ মতো লোকটার কাছাকাছি পৌঁছে গাড়ি থামিয়ে দিল রাহুল। লালাজি বললেন, নামতে হবে। রাহুল ড্রাইভারের আসন ছেড়ে নিচে নেমে পিছনের দরজাটা খুলে দিল।
গাড়ি থেকে নামলেন প্রৌঢ় লালাজি। পরনে তার পাঞ্জাবি আর হাঁটু পর্যন্ত ওঠানো ধুতি, মাথায় শেটদের মতো ঝড়ির পট্টি দেওয়া কাপড়ের টুপি, পায়ে পামশু। গাড়ি থেকে নেমে তিনি গাড়ির ভিতরে রাখা একটা ব্যাগ ইশারায় দেখালেন। রাহুল সেই পিঠ মোটা চামড়ার ফোলা ব্যাগটা হাতে তুলে নিল। যে লোকটাকে দেখে গাড়ি থামানো হয়েছিল সেই মধ্যবয়সী লোকটা এবার লালাজির সামনে এসে দাঁড়িয়ে সেলাম করলেন লালাজিকে। লোকটার পরনেও ধুতি আর হাফ শার্ট, কালো লম্বা শিরিঙ্গে চেহারা, দাঁতে পানের ছাপ, টেঁড়া চোখ, মুখমণ্ডলে কেমন যেন একটা ধূর্ততার ভাব আছে। লালাজি লোকটার উদ্দেশ্যে বললেন। বনমালী, খবর সব ঠিক আছে তো? লোকটা জবাব দিল। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, কাজ হয়ে গেছে। এবার আর মনে হয় না ওরা কোনো আপত্তি করবে। 1 মাস এখানে গাটি কেটে বসে থাকতে হলো ঠিকই, কিন্তু কাজটা তো হলো বলুন। কাছে গেলেই বুঝতে পারবেন। এই বলে আঙুল তুলে দেখালো কিছু দূরে একটা বিরাট বট গাছের দিকে। রাস্তার পাশে বেশ অনেকটা ফাঁকা জমি, আর তার ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছে বিশাল একটা বট গাছ। অসংখ্য ঝুড়ি নেমেছে তার গা বেয়ে। ফাঁকা জমিটার পাশেও আবার নানা গাছের জঙ্গল। বনমালী নামের লোকটা এরপর লালাজি আর রাহুলকে নিয়ে উপস্থিত হলো গাছটার নিচে। প্রাচীন গাছ, মোটা গড়িটার মাঝখানে ঠিক যেন মানুষের মুখের মতো হাঁ করা একটা ফোকর আছে। চারপাশটা বাঁধানো, কাছির মতো অজস্র ঝুড়ি নেমেছে মাথার ওপর থেকে সেই বেদি পর্যন্ত। মৃদু মৃদু দুলছে সেগুলো, ছায়া ঘেরা জায়গা। গাছটার নিচে দাঁড়িয়ে বনমালী পানের ছোপলা দাঁত বের করে হেসে বলল, পাতাগুলো দেখুন দেখুন একবার। লালাজি তাকালেন গাছের পাতাগুলোর দিকে। রাহুলও তাকালো। পাতাগুলোর দিকে ভালো করে তাকিয়ে রাহুল ব্যাপারটা ধরতে পারল। গাছের পাতাগুলো হলুদ হয়ে ওটা থেকে নুয়ে পড়েছে, কিছু পাতা মাটিতেও ঝরে পড়েছে। কিন্তু এটা পাতা ঝরার মরশুম নয়। বনমালী বেদির উপরে উঠে হাত বাড়িয়ে একটা বট পাতা ভেঙে আনলো। তারপর সেটা লালাজিকে দেখিয়ে বলল, এই দেখুন, পাতার বোঁটায় কোনো আঠা নেই। বট পাতা ভাঙলেই দুধের মতন আঠা বেরোয়। লোকেরা বুঝতে পারবে যে গাছটা মারা গেছে। তবে আরও 15 অপেক্ষা করলে গাছটা একদম ন্যাড়া হয়ে যেত, তখন আর কোনো চিন্তাই থাকতো না। লালাজি বললেন, না, আর দেরি করা যাবে না। 6 মাস হলো জমিটা কিনে ফেলে রেখেছি। এই গাছটার জন্য কিছু করা যাচ্ছিল না। কাল পরশু গাছটা কাটা হয়ে গেলেই মিস্ত্রি মালপত্র নিয়ে আসবে, কাজ শুরু করে ফেলবো কিন্তু। রাহুল কথাটা শুনে প্রশ্ন করে ফেলল, কি হবে এখানে? লালাজি তার কথার জবাবে বললেন, একটা রিসর্ট বানাবো এখানে, জিম, সুইমিং পুল সব থাকবে। বড় প্রজেক্ট। আজকাল কলকাতা থেকে অনেক পয়সাওয়ালা লোক নিরিবিলিতে আমোদ প্রমোদ করার জন্য এসব জায়গাতে আসছে। তাদের আরামের জন্য সব রকম বন্দোবস্ত থাকবে এখানে। তোমাকেও আমার সঙ্গে মাঝে মাঝে এখানে এসে থাকতে হবে। এই আজ যেমন এলে, আজকের দিনটা আমরা এখানেই থাকবো। কাল গাছের গুঁড়িটা কাটা হলে তারপর রওনা হব। রাহুল প্রশ্ন করল, এখানে কোথায় থাকবেন লালাজি? বনমালী নামের লোকটা এবার রাস্তার উল্টো দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, ওই যে ওখানে, আমি ওখানেই আছি। রাহুল সেদিকে তাকিয়ে দেখতে পেল মাথায় অ্যাসবেস্টারের ছাউনিওয়ালা দুটো ঘর দাঁড়িয়ে আছে সেখানে। লালাজি এরপর বনমালীকে বললেন, তাহলে সব ঠিক আছে বলছো? তা সে সাধু বাবার খবরটা কি? বনমালী বলল, হ্যাঁ, সবই এমনিতে ঠিক আছে। গাছটা যখন মরেই গেছে, তখন আর ওই সাধু লোক কাটাতে পারবে না গাছ কাটা আটকাবার জন্য। আর গাছটা যারা কাটবে তারাও স্থানীয় লোক নয়, ইচ্ছে করেই তাদের কিছুটা দূর থেকে আনছি, বুঝলেন? বনমালীর কথা শুনে লালাজি তবুও একটু সন্দিগ্ধভাবে ভেবে বললেন, শেষ মুহূর্তে আবার নতুন কোনো ঝামেলা পাকাবে না তো লোকটা? বনমালী একটু ভেবে নিয়ে বলল, আপনি তো লোকটাকে কখনো দেখেননি, কাছেই তার ডেরা।
একবার লোকটার সাথে কথা বলে তাকে বাজিয়ে দেখে আসা যায়, চলুন না। 200-500 টাকা নজরানাও দেওয়া যেতে পারে, যাতে সে ব্যাপারটা নিয়ে বেশি নাক না গলায়, সেজন্য। বনমালীর কথা শুনে লালাজি বললেন, ঠিক আছে, লোকটার সঙ্গে একবার দেখা করে আসা যাক, দেখি লোকটা কি বলে। তবে গাছটা কিন্তু কালকেই কাটতে হবে, আর তার জন্য যা যা করার হয় তা করব। বনমালীর সঙ্গে লালাজি আর রাহুল বটগাছটার পিছনের ফাঁকা জমি পেরিয়ে এগোলো জঙ্গলের দিকে। শাল, পিয়াল আরও অন্যান্য গাছের জঙ্গল, কেমন যেন গাছ ছমছমে পরিবেশ বিরাজ করছে জঙ্গলের ভিতরে। বনমালী জঙ্গলের ভিতরে সুড়িপথ পেয়ে তাদের দুজনকে নিয়ে এগোতে এগোতে বললেন, এদিকে গ্রামের মানুষ সাধারণত আসে না। সাধু বাবাকে তারা যেমন ভক্তি করে তেমন ভয়ও করে। সাধু নাকি সব অলৌকিক ক্ষমতা সম্পন্ন। আর এমনিতেই তো মানুষ শ্মশানকে এড়িয়েই চলে। দাহ কার্য করতে গ্রামের মানুষ দল বেঁধে এখানে আসে? কথাটা শুনে বনমালী বলল, হ্যাঁ, একটা ছোট নদী আছে, তার পাশেই সব দাও কার্য হয়। জঙ্গলের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ চলার পর রাহুলরা জায়গাটাতে এসে পৌঁছালো। জঙ্গল ঘেরা একটা ফাঁকা জায়গা। গ্রামের মানুষ যেটাকে নদী বলে সেটা আসলে নালার মতো সরু একটা জলধারা। জায়গাটা যে শ্মশান তা বুঝতে অসুবিধা হলো না লালাজি বা রাহুলের। এখানে ওখানে পড়ে আছে চিতার পোড়া কাঠ, মিটে হাঁড়ি, মৃতদেহের কাপড় ইত্যাদি নানান জিনিস। এক কামরার ছিঁড়িছাধীন ইটের একটা ঘরও জায়গাটার একপাশে দাঁড়িয়ে আছে। বনমালী সেইটাই দেখিয়ে বলল, ওই যে ওটাই সাধু বাবার মাথা গোজার আস্তানা, রাতেও ওখানেই থাকে। লালাজি জানতে চাইলেন, লোকটা কি এখন ওখানেই আছে? বনমালী বলল, না, ওই যে ওখানে। তার দৃষ্টি অনুসরণ করে লালাজি আর রাহুল তাকালো কিছুটা তফাতে নালার পাড়ে একটা তেঁতুল গাছের দিকে। গাছটার নিচে একটা উঁচু মতো জায়গাতে বসে আছেন একজন। তাকে দেখবার পর লালাজি বনমালীকে বললেন, দেখি লোকটা কি বলে, প্রয়োজনে নরমে গরমে কাজ সারতে হবে, চলো। বনমালী বলল, আপনি যেমন বলবেন তেমনই হবে। তারা তিনজন এরপর এগোলো লোকটার দিকে। গাছের নিচে পৌঁছে লোকটার কিছু তফাতে এসে দাঁড়ালো তারা। একটা ঢিপির মতো একটা জায়গাতে ধ্যানস্থ ভঙ্গিতে চোখ বন্ধ করে বসে আছেন সেই সাধু। পরনে শুধুমাত্র একটা কৌপিন, সারা দেহে তার চিতাভস্য মাখা। লোকটার চারপাশে ছড়ানো আছে মানুষের মাথার খুলি হাড়গোড়। ছোট একটা ধ্বনি চলছে সন্ন্যাসীর সামনে, আর তার পাশে একটা ত্রিশূল গোজা। রাহুল ভালো করে তাকালো সাধু বাবার মুখের দিকে। মুখও সাদা ভস্যে মাখা। সাধু বাবার চুলগুলো বেশ অদ্ভুত। চুলগুলো শুরু বিনুনির মতো নেমে এসে কপাল আর ঘাড় বেয়ে ঝুলছে, ঠিক যেন রাহুলদের একটু আগে দেখে আসা বটগাছটার ঝুড়ির মতো। আর ঠিক সেই ঝুড়ির আড়াল থেকে যেমন উকি দিচ্ছিল গুড়িটার গায়ে মানুষের হাঁ করা মুখের মতো ফোকর বা কোটরটা, ঠিক তেমনই সাধু বাবার কপাল থেকে বুক পর্যন্ত বিনুনির মতো চুলের আড়াল থেকে উঁকি দিচ্ছে তার উন্মুক্ত ওষ্ঠাধর। সব মিলিয়ে সেই প্রাচীন বটবৃক্ষের সঙ্গে এই প্রাচীন সাধুর মুখমণ্ডলের যেন একটা অদ্ভুত মিল খুঁজে পেল রাহুল। সম্ভবত তাদের উপস্থিতি বুঝতে পেরে কয়েক মুহূর্তের মধ্যেই চোখ মেললেন সন্ন্যাসী। চোখের পাতাগুলো সাদা ভস্য মাখা, ঈষৎ রক্তাভ চোখ। তিনি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের তিনজনের দিকে। বনমালী এবার সাধু বাবার উদ্দেশ্যে বলল, ইনি লালাজি, শহর থেকে এসেছেন, ওই বট গাছ আর জমিটার বর্তমান মালিক। লালাজি এরপর হাত দুটো মৃদু উঠিয়ে প্রণামের ভঙ্গি করে বললেন, প্রণাম গুরুজি। গুরুজি, ওখানে আমি একটা বড় হোটেল বানাবো, স্থানীয় মানুষের কিছু কাজের উপায় হবে তাতে। সাধু বাবা এবার শান্ত স্বরে বললেন, তাতে আমার কোনো আপত্তি নেই। জমি তো অনেকটা, গাছটাকে বাদ দিয়েও তো ওখানে বাড়িঘর বানানো যেতে পারে।
শুধু ওই গাছটা কাটা নিয়েই আমার আপত্তি। লালাজি বললেন, তাতে অসুবিধা আছে গুরুজি, পুরো জমিটাই তো ফাঁকা করতে হবে। সাধু বাবা আবার শান্ত স্বরে বললেন, কত প্রাচীন ওই গাছ, 500 বছর বয়স ওর। কত প্রতীককে ও ছায়া দিয়েছে। ওর কোটরে ডালপালাতে কত পশু পাখি বাস করে। নানা প্রাণী, মানুষের কত উপকার করে গাছটা। সাধু বাবার দিকে তাকিয়ে একবার একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো রাহুল। বটের ঝুড়ির মতো মাথা থেকে নেমে আসা বিনুনিগুলো যেন মৃদু মৃদু দুলছে, বলা ভালো নড়ছে। সাধু বাবা বললেন, তাছাড়া গাছেরও তো প্রাণ আছে মানুষেরই মতো। তাকে কাটা মানে একটা মানুষ খুন করা। বনমালী তার কথা শুনে দাঁত বের করে হেসে বলল, এই না 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 না, গাছটাকে আমরা মারবো না, এই সেটাই তো আপনাকে জানাতে এলাম। সাধু বাবার ঠোঁটে হাসি ফুটে উঠল। তিনি বললেন, তাহলে গাছটা কাটছো না তোমরা? ঈশ্বর তোমাদের মঙ্গল করবেন। বনমালী বলে উঠল, না না, গাছটা আমরা কাটবো। হ্যাঁ, এই আসলে কদিন আগেই গাছটা তো মরে গেছি। ডালপাতা সব হলুদ হয়ে খসে পড়তে চলেছে। এই দিকে কোথাও এক ফোঁটা কষ নেই। আপনি গিয়ে দেখে আসতে পারেন। যদি ও গাছ না মরে থাকে তবে আমরা কাটবো না। কথাটা শুনেই চমকে উঠলেন সাধু বাবা। রাহুল এবার স্পষ্টতই খেয়াল করল যে সাধু বাবার বিনুনির ডগাগুলো যেন সাপের মতো ফনা তুলে নিচে উঠল। মানুষ কি এভাবে চুল নাড়াতে পারে? রাহুল অবশ্য একবার একটা টেলিভিশন শোতে একজন মানুষকে কান নাড়াতে দেখেছিল। কিছু মানুষের এমন অদ্ভুত ক্ষমতা থাকে। ব্যাপারটা কি তেমনই কিছু, নাকি সাধু বাবার কোনো অলৌকিক শক্তি? তা বুঝে উঠতে পারল না রাহুল। বিস্মৃতভাবে সে তাকিয়ে রইল সাধু বাবার দিকে। এই অদ্ভুত ব্যাপারটা লালাজিরা খেয়াল করলেন কিনা কে জানে। লালাজি বলে উঠলেন, গাছটা যখন মরেই গেছে তখন নিশ্চয়ই গাছটা কাটতে আর আপনার আপত্তি নেই গুরুজি। কয়েক মুহূর্ত চুপ করে থেকে কি যেন ভাবলেন সাধু বাবা। তারপর বললেন, আপত্তি আছে। গাছটা আবার বেঁচেও তো উঠতে পারে। তার কথা শুনে বনমালী কৌতুকের ঢঙে বলল, আপনি কি বলছেন? মরা কোনোদিনও বাঁচে? সাধু বাবা বললেন, হ্যাঁ, বাঁচে। কিভাবে? জানতে চাইলেন লালাজি। সন্ন্যাসী বললেন, আত্মা তো অবিনশ্বর। গাছেরও আত্মা আছে, সব প্রাণীরই আছে। আত্মার মৃত্যু নেই, সে শুধু দেহ ধারণ করে মাত্র। নতুন নতুন দেহ। সে দেহ মানুষের হতে পারে, গাছেরও হতে পারে, অন্য কোনো পশু পাখি, এমনকি কীট পতঙ্গেরও হতে পারে। আত্মার দেহ পরিবর্তনের ব্যাপারটা পোশাক পরিবর্তনের মতো। আত্মা থাকে বলেই দেহ বেঁচে থাকে। এমন তো হতেই পারে যে কোনো আত্মা তার পুরাতন দেহ ত্যাগ করার পর ওই গাছের দেহে প্রবেশ করলো, আবার বেঁচে উঠল গাছটা। সাধু বাবার কথা শুনে লালাজি এবার একটু যেন অহিষ্ণুভাবেই বললেন, দেখুন, আমরা জানি যে কালী পুজোর সময় ওই গাছটাকে ঘিরে একটা মেলা বসে। চারপাশের গ্রাম থেকে লোকজন আসে। প্রণামী বাবদ আপনার কিছু উপার্জন হয়। আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আর ঝামেলা করবেন না। কালই গাছটা কাটা হবে। লালাজির কথা শুনে সন্ন্যাসী দৃঢ় কণ্ঠস্বরে বললেন, আমাকে টাকার লোভ দেখিও না। কাল ভোরে আমি গ্রামের লোকেদের নিয়ে গাছের কাছে যাব। গাছ কাটতে দেব না। তার কথা শুনে বনমালী বলল, আচ্ছা, কি বোঝাবেন তাদের? তারাও তো গাছটাকে পরীক্ষা করলে বুঝতে পারবে যে ও গাছ মরে গেছে। সাধু বাবা বললেন, তোমাদের যা বললাম তাদেরও তাই বলবো। আবার জীবন্ত হয়ে উঠতে পারে ওই গাছ। আবারও বলছি, ওই গাছ তোমরা কাটতে যেও না। এবারে যাও, আমাকে আর বিরক্ত করো না।
লালাজি এবার বলে উঠলেন, তাহলে আপনার সিদ্ধান্তেই অটল থাকলেন আপনি? আমার কথা শুনবেন না। কাল কোনো গন্ডগোল পাকাতে গেলে ফল কিন্তু ভালো হবে না। কথাটা শুনেই সন্ন্যাসীর মুখমণ্ডল যেন পাল্টে গেল, তার চোখ দুটো দপ করে জ্বলে উঠল। তিনি ত্রিশূলটা মাটি থেকে উঠিয়ে নিয়ে বললেন, হ্যাঁ, এতক্ষণ তোদের কিচ্ছু বলিনি, ভদ্র ব্যবহার করেছিলাম। আমি জানি ও গাছ এমনি মরেনি। আমি জানি তোরাই ওই গাছটাকে মেরেছিস, গাছের কোটর আর গোড়ায় হিং আর অম্ল দিয়ে ওকে খুন করেছিস তোরা। এখনই দূর হ এখান থেকে, হ্যাঁ, এখনই দূর হ এখান থেকে। এই বলে তিনি ত্রিশূলটা তুলে ধরলেন। গাছটাকে কিভাবে মারা হলো সে ব্যাপারে রাহুল কিছু না জানলেও ব্যাপারটা বনমালী আর লালাজি জানে। হ্যাঁ, এইভাবে হিং আর অ্যাসিড দিয়ে গাছটাকে মারা হয়েছে। তাই সাধু বাবার কথা শুনে মৃদু চমকে উঠল তারা দুজন। কিন্তু এর পরক্ষণেই লালাজি নিজেকে সামলে নিয়ে কর্কশভাবে বললেন, হ্যাঁ, আমরা এতক্ষণ আপনার সঙ্গে ভালো ব্যবহার করছিলাম, না গেলে কি করবে? ওই ত্রিশূল দিয়ে মারবে নাকি? সাধু বাবা উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, মারবো। তোরা খুনি, এখনই দূর হ এখান থেকে, দূর হ, এক্ষুনি দূর হ। প্রচণ্ড রাগে কাঁপছেন সাধু বাবা, আর তার বিনুনিগুলো যেন লাফাচ্ছে। লালাজিও এবার রেগে বলে উঠলেন, না, যাবো না। তুই কি করবি? তার কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ত্রিশূলটা ছুঁড়ে মারলেন তাদের তিনজনের দিকে। সেটা অবশ্য কারোর গায়ে লাগলো না। রাহুলের পায়ের কয়েক হাত তফাতে এসে পড়ল সেটা। কিন্তু এর পরের মুহূর্তে লালাজি তার পাঞ্জাবির নিচ থেকে একটা পিস্তল টেনে বার করলেন। উত্তেজনায় তিনিও কাঁপছেন। সাধু বাবার উদ্দেশ্যে তিনি বললেন, দেখি বেড়াচ্ছে সাধু, কে কাকে মারে? বনমালীও বলে উঠল, হ্যাঁ, ওকে এখানেই মেরে ফেললো, কেউ জানতে পারবে না। বেড়াচ্ছে সাধু, ত্রিশূল ছুঁড়ে মারা, দেখি কে কাকে মারে। পিস্তলটা উঁচিয়ে ধরে লালাজি এক পা করে এগোতে লাগলেন সাধু বাবার দিকে। সাধু বাবা যেন হতভম্ব হয়ে গেলেন ব্যাপারটা দেখে। নিশ্চলভাবে দাঁড়িয়ে রইলেন তিনি। রাহুলও হতভম্ব হয়ে গিয়েছিল পুরো ব্যাপারটা দেখে। কিন্তু লালাজি যখন সাধু বাবার কাছে গিয়ে পিস্তলটা তাক করলেন, তখন সম্বিত ফিরল রাহুলের। সত্যি একটা রক্তারক্তি কাণ্ড না ঘটে যায়। রাহুল তাড়াতাড়ি লালাজি আর সাধু বাবার মাঝখানে এগিয়ে গিয়ে সাধু বাবাকে আড়াল করে দাঁড়িয়ে লালাজিকে বলল, এ কি করছেন লালাজি? মাথা ঠান্ডা রাখুন। লালাজি বলে উঠলেন, তুমি সরে যাও রাহুল, ওর ত্রিশূল ছোড়া আমি এখনই বার করছি। লালা ফোপট লালকে তো ও চেনে না, এখনই ও সব সাধুগিরি ছুটিয়ে দেবো। সরে যাও। রাহুল এবার হাত জড়ো করে লালাজির উদ্দেশ্যে বলল, দোহাই লালাজি, এ কাজ করবেন না, মাথা ঠান্ডা করুন, শান্ত হন, শান্ত হন। এ কাজে হিতে বিপরীত হতে পারে। রাহুল দ্বিতীয়বার কথাগুলো বলতে লালাজি একটু যেন থমকে গেলেন। ধীরে ধীরে তার পিস্তল ধরা হাতটা নিচে নেমে এলো। সাধু বাবার দিকে তাকিয়ে তিনি বললেন, ও যখন বলছে তখন এবারের মতো তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু কাল গন্ডগোল পাকানোর চেষ্টা করলে তার ফল কিন্তু ভালো হবে না। চলো। সাধু বাবা তার কথার কোনো জবাব দিলেন না। বেদি থেকে নেমে তিনি একবার শুধু রাহুলের দিকে তাকিয়ে বললেন, তোমাকে দেখে তো ভালো লোকই মনে হচ্ছে, এদের সঙ্গ ত্যাগ করো, নইলে তোমারও বিপদ হবে। কথাটা বলে তিনি প্রায় ছুটতে ছুটতে গিয়ে শিকল খুলে তার ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। রাহুলরাও এরপর শ্মশান ছেড়ে ফেরার পথ ধরল। জঙ্গল থেকে বেরিয়ে সেই ফাঁকা জমি আর বটগাছের পাশ দিয়ে গাড়ির রাস্তায় উঠে টিনের চালালা ঘরটাতে পৌঁছালো রাহুলরা। এটা বনমালীর আস্তানা। লালাজি বললেন, এই জমিটাও আমার, আরও কয়েকটা ঘর বানাতে হবে এখানে, মজুরেরা এখানে এসে থাকবে। দুটো ক্যাম্প খাট পাতা আছে ঘরে, মানুষ 3 জন। রাহুল তাই দেখে বলল, আমি রাতে গাড়িতেই থাকবো। লালাজি বললেন, আচ্ছা, তাই থেকো, সেটাই ভালো হবে। এরপর তিনি রাহুলকে বললেন, পিস্তলটা দেখে তুমি ঘাবড়ে গেছো নাকি? এটা আমার লাইসেন্সড আর্মস। রাহুল বলল, শেষ সময় কিছুটা ভয় সত্যিই পেয়েছিলাম। যদি আপনি গুলি চালিয়ে দিতেন। লালাজি বললেন, আমাদের কারবারে সব ধমক চমক একটু আধটু চলে, কাঁচা পয়সার কারবার তো।
আমার সঙ্গে কিছুদিন থাকলে এসবে অভ্যস্ত হয়ে যাবে। তবে প্রয়োজন হলে আমার সাথে ঘা লাগলে আমি নিশ্চয়ই গুলি চালাতে পারি। আগে কয়েকবার জখমও করেছি কয়েকজনকে। তবে সাধারণ মানুষ পিস্তল দেখলেই ভয় পায়। দেখলে না লোকটা কেমন দৌড়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকলো? রাহুল এবার প্রশ্ন করে ফেলল। আচ্ছা, ওই সাধু বাবা যেমন বললেন তেমনভাবে কি আপনারা গাছটাকে মেরেছেন? লালাজি কয়েক মুহূর্ত চুপ করে থেকে জবাব দিলেন। হ্যাঁ, অনেকটা ওভাবেই। ফরেস্টও অনেক সময় এভাবে বড় বড় গাছ মারা হয়, কারণ সরকার জ্যান্ত গাছ বিক্রি করে না। গাছ মেরে তারপর সরকারের থেকে অনুমতি নেওয়া হয় সেই গাছ কাটার। আমার কাঠের ব্যবসা আছে, তাই ব্যাপারটা জানি। এই বনমালী এর আগেও এভাবে অনেক গাছ মেরেছে। তবে শুধু গাছ কেন, প্রয়োজনে আমি মানুষও মারতে পারি। এ কথা শোনার পর রাহুল আর কিছু বলল না। তবে সে একটা জিনিস বুঝতে পারল যে তার নিয়োগকর্তা খুব একটা সুবিধার লোক নন। বনমালী এরপর বলল, সাধুটা পিস্তলের ভয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল ঠিকই, কিন্তু কাল সকালে গিয়ে যদি ও গ্রামে ঢুকে লোকজন ডেকে আনে তখন হয়তো আটকে গেল কাজটা। হয়তো গ্রামের লোক গাছটা বেঁচে উঠবে সে কথায় বিশ্বাস করলো। ওর চুলগুলো কেমন নড়ছিল খেয়াল করেছেন? হ্যাঁ, ওর মধ্যে এই ক্ষমতাটা আছে, ওই জন্যই তো ওই দৈব শক্তি আছে বলে গ্রামের লোকেদের ধারণা। লালাজি বলল, হ্যাঁ, আমিও খেয়াল করেছি। নিশ্চয়ই ওর মধ্যে কোনো কৌশল আছে। তবে আমিও ব্যাপারটা নিয়ে ভাবছি, যদি সত্যি লোকটা লোকজন ডেকে আনে কি করা যায় বলো তো? বেশ কিছুক্ষণ ভাবনার পর বনমালী বলল, একটা কাজ করা যেতে পারে। সন্ধ্যা নামলেই লোকটা ভাং খেয়ে সারা রাত অচৈতন্য হয়ে থাকে। বাইরে থেকে ওর ঘরের দরজায় শিকল দিয়ে দিলে কেমন হয়? ওর চিৎকারই কানে যাবে না, ঘরবন্দি করে রাখা যাবে। আরে রোজ তো আর ওই শ্মশানে কেউ মরা পোড়াতে যায় না। লালাজি বললেন, পরিকল্পনাটা মন্দ নয়, তবে আগে গাছটা কাটা হয়ে যাক, তারপর যাই হবে। বনমালী বলল। তাহলে অন্ধকার নামার সময় আমি জঙ্গলে ঢুকবো। রাহুল বুঝতে পারল যে কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু সিদ্ধান্ত তো আর তার কথায় হবে না। বাকি দুপুরটা সেই ঘরের মধ্যেই কেটে গেল রাহুলদের। তারপর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার উপক্রম হতেই পরিকল্পনা মতো ঘর ছেড়ে জঙ্গলের দিকে রওনা হলো বনমালী। রাহুল তাকালো সেই প্রাচীন গাছটার দিকে। সূর্য ডুবে গেছে, তার ছেড়ে যাওয়া শেষ আলোটুকু এসে পড়েছে বটগাছের মাথায়। একটা বড় পাখির ঝাঁক ফিরে এলো বটগাছটাতে। কালকে হয়তো বটগাছটা সত্যিই থাকবে না, আর পাখিগুলোর বাসাও থাকবে না। তবে ঘরের ভিতর থেকে গাছটার দিকে তাকিয়ে আবারও সত্যি সাধু বাবার মুখটার কথা মনে পড়ল রাহুলের। সত্যি কি অদ্ভুত মিল। বনমালী জঙ্গলে প্রবেশ করার পরে দ্রুত অন্ধকারে নেমে এলো। সেই অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল সেই বটগাছটা। সেই টিনের ছাদওয়ালা ঘরের ভিতর থেকে একটা লণ্ঠন চালিয়ে নিয়ে বনমালীর ফেরার অপেক্ষা করতে লাগলো তারা দুজন। বনমালী যখন ফিরল তখন বাইরে চাঁদ উঠতে শুরু করেছে। ঘরে ঢুকে বনমালী দাঁত বের করে হেসে বলল, কাজটা হয়ে গেছে, কোনো সমস্যাই হয়নি। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল, মনে হয় ভিতরে নেশা করে শুয়ে আছে লোকটা। আমি শুধু বাইরে থেকে নিঃশব্দে শিকল তুলে তার মধ্যে একটা শক্ত কাঠের টুকরো গুঁজে দিয়ে এলাম, যাতে ভেতর থেকে ধাক্কা দিলেও দরজা না খোলে। কথাটা শুনে লালাজি তার পিঠ চাপড়ে বললেন, ব্রাভো ব্রাভো। রিসার্চটা হয়ে গেলে তার ম্যানেজার করে দেব তোমাকে। বলো বলো। এরপর ঘণ্টাখানেকের মধ্যে খাওয়া দাওয়া সারা হয়ে গেল তাদের। রাহুল যখন ঘর ছেড়ে রাস্তার পাশে গাড়ির দিকে এগোলো তখন চাঁদ তার মাথার উপরে।
বেশ বড় চাঁদ, আর আলোতে দাঁড়িয়ে আছে বটগাছটা। দেখতে ঠিক যেন সাধু বাবার মুখের মতো। গাড়িতে গিয়ে উঠে বসল রাহুল। বাইরে কোথাও কোনো শব্দ নেই, শুধু একবার জঙ্গলের দিক থেকে শেয়ালের ডাক ভেসে এলো। সেই ডাকে যেন রাত্রির নিস্তব্ধতাকে আরও বাড়িয়ে দিল। কিন্তু কিছুতেই ঘুমোতে পারল না রাহুল। গাড়ির কাঁচ বন্ধ করলে অসহ্য গরম লাগছে তার। দরজা জানলা খুললে মশার দল ভনভন করছে। তাছাড়া বাইরে কোনো বাতাসও নেই, গুমোট গরম। একবার দরজা খোলা আর একবার গাড়ির কাঁচ বন্ধ করতে লাগলো সে। অস্বস্তিকর পরিস্থিতি। ঘন্টা দুয়েক এভাবে কাটবার পর রাহুল বুঝতে পারল বাকি রাতটা তাকে জেগেই কাটাতে হবে। সে ভাবল গাড়ির বদ্ধ পরিবেশে না থেকে রাতটা ওই বটগাছের তলায় বেদিতে বসে কাটানো যেতে পারে। গাড়ি থেকে নেমে পড়ল রাহুল। এসে এগোতে যাচ্ছিল গাছটার দিকে, কিন্তু একটা জিনিস চোখে পড়তে সে থমকে দাঁড়িয়ে পড়ল। জঙ্গলের ভিতর থেকে একটা আলো মাটির ফুটখানেক ওপর দিয়ে দুলতে দুলতে এগিয়ে আসছে বট গাছটার দিকে। কিসের আলো ওটা? কি আসছে? আলোটা দেখে কিন্তু ঠিক টর্চ লাইট বা মশালের আলো মনে হচ্ছে না। অদ্ভুত উজ্জ্বল নীলাভ এক আলো, আকারে ছোট বলের মতো। আলোটা এসে প্রথমে থামল বটগাছটার ঠিক নিচে, তারপর দুলতে দুলতে পাক খেতে লাগলো গাছটার গোড়ি ঘিরে। আবার কখনো কখনো ওপরে নিচে ওঠানামা করতেও লাগলো। গড়ির গায়ে ফুকুরটা যেখানে আছে ঠিক সেইখানে। অদ্ভুত এক দৃশ্য। ব্যাপারটা কি হচ্ছে তা বুঝতে পারল না রাহুল। আবার কাছে যেতেও ভরসা পেল না। সে তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে। নেচেই চলেছে আলোটা, তীব্র উজ্জ্বল নীলাভ আলোর একটা বল। রাহুলের হোঁশ ফিরল লালাজির চাপা কণ্ঠস্বরে। আলোটা তখনও একইভাবে নেচে চলেছে। আলোটা দেখতে পেয়ে লালাজি ও বনমালীকে নিয়ে বেরিয়ে পড়েছেন। তারা রাহুলের কাছে পৌঁছাতে রাহুল চাপা স্বরে তাদের প্রশ্ন করল, কিসের আলো ওটা? লালাজি আলোটার দিকে চোখ রেখে হাতের পিস্তলটা উঁচিয়ে ধরে বললেন, ঠিক বুঝতে পারছি না। এমনও হতে পারে যে ওই সাধুটা কোনোভাবে ঘর থেকে বেরিয়ে পড়েছে, তারপর কোনো কৌশলে ওই আলো দিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। ও জানে যে ঘরের ভিতর থেকে জানলা দিয়ে আমরা আলোটা দেখতে পাবো। এই গরমে জানলা খোলা রাখবো। আলোটা দেখে অলৌকিক ব্যাপার ভেবে যাতে আমরা কাজটা না কাটি, সেই চেষ্টাই হয়তো করছে লোকটা। চলো চলো, কাছে গেলেই ব্যাপারটা আসলে কি তা বোঝা যাবে। চলো চলো। এই বলে পিস্তল উঁচিয়ে লালাজি এগোলেন গাছটার দিকে। তাকে অনুসরণ করল বনমালী আর রাহুল। গাছটার হাত 15 কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল তারা। আর আলোটাও যেন তাদের দেখে গাছের নিচে বেদিটার কাছাকাছি স্থির হয়ে গেল। রাহুলের মনে হলো চাঁদের আলোতে দাঁড়িয়ে থাকা বিরাট গাছটাকে যেন এখন হুবহু সাধু বাবার মুখের মতো লাগছে। তার বেনির মতো উপর থেকে নেমে আসা ঝুড়ি আর তার আড়াল থেকে সাধু বাবার উন্মুক্ত ওষ্ঠাধরের মতোই ওকে দিচ্ছে গাছের কোটরটা। আরও একটা জিনিস মনে হলো রাহুলের, গাছের ঝুড়িগুলো সাধু বাবার বিনুনির মতো যেন মৃদু মৃদু নড়ছে। এক ফোঁটা বাতাস নেই, তবে ঝুড়িগুলো নড়ছে কিভাবে? লালাজি কিছুক্ষণ থমকে দাঁড়ালেন, তারপর এগোলেন গাছটার দিকে। আর তার পিছনে পিছনে এগোলো বনমালী, আর সবার পিছনে রাহুল। আলোটা এবার যেন তারা এগোচ্ছে বুঝতে পেরে ধীরে ধীরে বেদি থেকে গাছের গুড়ির গা বেয়ে ওপরে উঠতে শুরু করলো। ওপর থেকে নেমে আসা গাছের ঝুড়িগুলো যেন এবার আরও বেশি করে দুলতে শুরু করেছে। রাহুলরা গাছটার তলায় গিয়ে দাঁড়াতেই সেই আলোটা যেন ওপরে উঠে গাছের ফুকরে অদৃশ্য হয়ে গেল। লালাজি প্রথমে বলে উঠলেন, আলোটা কোথায় গেল? আর তারপরে বললেন, গাছের ঝুড়িগুলো তো দুলছে কেন? গাছের মাথায় কেউ বসে নেই তো?
আর এর পর মুহূর্তে একটা অদ্ভুত ঘটনার সূত্রপাত হলো। একটা বটের ঝুড়ি যেন মানুষের হাতের মতো নিচে নেমে এসে এক ধাক্কায় সবার পিছনে দাঁড়িয়ে থাকা রাহুলকে ছিটকে ফেললো গাছের নিচ থেকে বেশ খানিকটা দূরে। মাটিতে পড়ে থাকা রাহুল এরপর কিছুক্ষণের জন্য এক অদ্ভুত দৃশ্য প্রত্যক্ষ করলো। সাধু বাবার বিনুনির মতো উপর থেকে নেমে আসা ঝুড়িগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। তারা পেঁচিয়ে ধরেছে লালাজি আর বনমালীকে। তারা ছটফট করলো, সেই নাগপাশ থেকে যেন মুক্ত হতে পারছে না। এরপর সেই কঠিন নিষ্পেষণে স্থির হয়ে গেল দেহ দুটো। গৌরীর গায়ে ফোকরটাও বড় হতে শুরু করলো, ঠিক যেন কোনো মানুষ বড় করে মুখ হা করছে। সাধু বাবার মুখ। ঝুড়িগুলো এবার দেহ দুটোকে টেনে তুললো সেই হা করা মুখের দিকে। তারপর মানুষ যেভাবে হাত দিয়ে খাবার মুখে পড়ে ঠিক সেইভাবে দেহ দুটোকে চালান করে দিল সেই ফোকরের ভিতর। এই দৃশ্য দেখে জ্ঞান হারালো রাহুল। পরের দিন রাহুলের যখন জ্ঞান ফিরল তখন বেশ বেলা হয়ে গিয়েছে। একটু ধাতস্থ হয়ে মাটি ছেড়ে উঠে দাঁড়িয়ে ভাবতে লাগলো গতকাল রাতে দেখা সেই ভয়ঙ্কর দৃশ্যটা সত্যি না মিথ্যা। সে কি ঘুমের ঘোরে গাড়ি থেকে নেমে এখানে পৌঁছেছিল? কিন্তু লোকজন কোথায়? লালাজিরাই বা কোথায়? সকালেই তো এই গাছটাকে কাটতে আসার কথা লোকজনের। রাহুল এরপর এগোতে যাচ্ছিল সেই জায়গাটা ছেড়ে রাস্তা পেরিয়ে বাড়িটার দিকে, লালাজিরা সেখানে আছে কিনা তা দেখার জন্য। কিন্তু একটা জিনিস দেখে থমকে দাঁড়ালো সে। একটা লোক জঙ্গলের দিক থেকে কি যেন একটা জিনিস বহন করে আনছে। লোকগুলো গাছের কাছে এসে থামলো, তারপর খাটিয়াটাকে মাটিতে নামিয়ে রাখলো একটু জিরোবার জন্য। রাহুল চমকে উঠল খাটিয়ায় শোয়া দেহটাকে দেখে। তার মধ্যে রয়েছে সাধু বাবার দেহ। লোকগুলোর কথাবার্তা শুনে রাহুল যতটুকু বুঝতে পারল তা হলো এই লোকগুলো অন্য একটা মৃতদেহ নিয়ে জঙ্গলের ভিতরে শ্মশানে দাহ করতে গিয়েছিল। সাধু বাবাকে ডাকতে গিয়ে তারা দেখে ঘরের দরজা ভেতর এবং বাইরে থেকে বন্ধ। সাধু বাবার সাড়া না পেয়ে দরজা ভেঙে সাধু বাবাকে এই অবস্থায় তারা দেখতে পায়। যদিও সবাই বুঝতে পেরেছে সাধু বাবা মৃত, তবুও একবার হাসপাতালে দেহটাকে নিয়ে গিয়ে দেখিয়ে নিশ্চিন্ত হতে চায় তারা। সেইখানে এখন যাবে তারা। হঠাৎ একজন লোক মৃতদেহটাকে ওঠাবার আগে বলল, দুদিন আগে আমি এই গাছটার কাছে এসেছিলাম। তখন কেন জানি এই গাছটাকে দেখে আমার মনে হয়েছিল গাছটা মরে গেছে, পাতাগুলো সব ঝরে পড়েছিল। এখন দেখছি ব্যাপারটা ভুল। কথাটা শুনে রাহুল চমকে উঠে তাকালো গাছটার দিকে। সে দেখল এক রাতের মধ্যেই গাছটা যেন সজীব হয়ে উঠেছে। গাছের বিবর্ণ হলদেটে নুইয়ে পড়া পাতাগুলো সবুজ হয়ে উঠে তাকিয়ে আছে সূর্যের দিকে। রাহুল একটা পাতা ভাঙতে মোটা থেকে সাদা দুধের মতো রস গড়িয়ে পড়ল। গাছটা এখন জীবন্ত। রাহুলের পর তাকালো সাধু বাবার দিকে। তিনি মৃত হলেও তার ঠোঁটের কোণে জেগে আছে আবছা হাসির রেশ। তবে কি সাধু বাবা তার সেই মানব শরীরের বিনিময়ে গাছটাকে বাঁচালেন, যেমন তিনি বলেছিলেন? অবিনশ্বর আত্মা এক খোলস ছেড়ে অন্য খোলসে প্রবেশ করল, শাস্তি দিল লালাজি আর বনমালীকে। হয়তো তাই। সে রাতের অভিজ্ঞতার কথা কেউ বিশ্বাস করবে না বলে রাহুল তার বলেনি কাউকে। তবে অনেক খুঁজেও লালাজি আর বনমালীর সন্ধান কেউ পায়নি। শুনলেন হেমাদ্র কিশোর দাশগুপ্তের লেখা রহস্য রোমাঞ্চ কাহিনী পুনর্জন্ম।
গল্পে বনমালীর ভূমিকায় সৌরভ পাত্র, লালা ফোপারলালের ভূমিকায় মৃন্ময় মণ্ডল, সাধু বাবার চরিত্রে অসিত নস্কর, রাহুলের চরিত্রে সৌরভ নস্কর। গল্পে সূত্রধর আমি অঙ্কন শ্রী হালদার, সাউন্ড অ্যান্ড পাবলিসিটি ডিজাইনিং টিম গপ্পোলেন। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পোলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।